আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকে লেকচার হবে লেকচার 8 নিয়ে। এখানে আমরা দুইটা ক্লাস নিব, একটা হচ্ছে মডেলস এর উপর আর একটা হচ্ছে বাকিগুলোর উপর। তো আমরা আজকে যে টপিক গুলো পড়বো সেগুলো হচ্ছে প্রবলেম ভার্বস, রিডান্ডেন্সি ও রাদার নিয়ে। ফার্স্টে আমরা শুরু করবো হচ্ছে প্রবলেম ভার্বস দিয়ে। এখানে যে ভার্ব গুলো আছে এই ভার্ব গুলোকে প্রবলেম ভার্ব বলা হয়ে থাকে। এখন কথা হচ্ছে এই ভার্ব গুলোকে কেন প্রবলেম ভার্বস বলা হয়ে থাকে। নর্মালি আপনার যদি কোনো ভার্বে প্রবলেম থাকে সেটাই আপনার জন্য প্রবলেম ভার্ব হিসেবে কাউন্ট করা হবে। ধরেন আপনার ডু ভার্বের প্রবলেম আছে, সো ডুটা আপনার জন্য প্রবলেম ভার্ব। আপনার গোতে প্রবলেম আছে, গোটা আপনার জন্য প্রবলেম ভার্ব। ঠিক সেম ভাবে যেই ভার্বে আপনার প্রবলেম থাকবে সেটাই আপনার জন্য প্রবলেম ভার্ব। তাহলে এই কয়েকটা ভার্বকে আলাদা করে একটা টপিকের মধ্যে এনে কেন এই টপিকটার নামকরণ করা হয়েছে প্রবলেম ভার্বস? বিকজ এই যে ভার্ব গুলো আছে এগুলো দেখতে মোটামুটি একই, প্রোনাউন্সিয়েশনও ধরতে গেলে কাছাকাছি। এই কারণে এগুলাকে একটা প্ল্যাটফর্মের আওতায় আনা হয়েছে এবং এই প্ল্যাটফর্মটার নাম দেওয়া হয়েছে প্রবলেম ভার্বস। ফার্স্টে প্রবলেম ভার্ব টপিকটা আমি বোঝানোর আগে আপনাদের কাছ থেকে একটু ফিডব্যাক নিব। ফিডব্যাকটা হচ্ছে আমি শুধুমাত্র এই যে ভার্ব গুলো এখানে লেখা আছে এই ভার্ব গুলোর বাংলা অর্থটুকু আমি আপনাদের কাছ থেকে জানতে চাই। তো ফার্স্ট ওয়ান, রাইজ। রাইজের বাংলা অর্থটা কি? তো রাইজ মানে উঠা। উঠা। ভেরি গুড। রেস মানে উত্তোলন করা। উত্তোলন করা বা উঠানো, তাই তো? ঊর্ধ্বগতি এরকম টাইপের বোঝায়। আচ্ছা, এই যে আমরা অর্থগুলো জানি, এই জানাটা কিন্তু আমাদের কোনো ভ্যালু অ্যাড করে নাই। ভ্যালু অ্যাড না করার কারণে এই ভার্বগুলোতে স্টিল আমাদের প্রবলেম থেকে যায়। সো এখন আমরা একটু ভ্যালু অ্যাড করব। ভ্যালু অ্যাড করলেই আমাদের প্রবলেম ভার্বটা প্রবলেম থাকবে না। সো আসেন আমরা ভ্যালু অ্যাড করি। ভ্যালুটা হচ্ছে রাইজের বাংলা অর্থ আমরা উঠা শিখবো না। রাইজের বাংলা অর্থ আমরা শিখবো নিজে নিজে ওঠা। তাহলে রাইস মানে কি? নিজে নিজে ওঠা। আই রিপিট, রাইস মানে কি বলেছি? নিচে নিজে নিজে ওঠা। তার মানে রাইস মানে শুধু ওঠা না, রাইস মানে নিজে নিজে ওঠা। রেইজের অর্থ আমরা উঠানো শিখবো না। রেইজের অর্থ আমরা শিখবো কোনো কিছুকে ওঠানো। আই রিপিট, কোনো কিছুকে ওঠানো। তাহলে রেইজের বাংলা অর্থ কি পেলাম? কোনো কিছুকে ওঠানো। কোনো কিছুকে ওঠানো। এখন আসেন, এই যে রেইজের বাংলা অর্থ আমরা শিখলাম কোনো কিছুকে ওঠানো। এই কোনো কিছুটা, আই রিপিট, কোনো কিছুকে ওঠানো, এই কোনো কিছুটাকে ইংরেজিতে বলা হয় অবজেক্ট। এই যে কোনো কিছু ওঠানো, এই কোনো কিছুটাকে ইংলিশে বলা হয় অবজেক্ট। তার মানে রেইজের পরে আমার অবশ্যই একটা কোনো কিছু থাকবে, আর কোনো কিছুকে যেহেতু অবজেক্ট বলা হচ্ছে তার মানে রেইজের পরে আমার অবশ্যই একটা কি থাকবে? অবজেক্ট থাকবে। অবজেক্ট থাকবে। ভেরি গুড। লাইয়ের বাংলা অর্থ তাহলে কি হতে পারে? ডিম পাড়া। না, এখানে ডিম পাড়া না। লেই মানে ডিম পাড়া, লাই মানে ডিম পাড়া না। লাইয়ের বাংলা অর্থ কি হতে পারে? শুয়ে পড়া।
হ্যাঁ, লাই মানে হচ্ছে শোয়া। তো এই শোয়া শিখলে আমাদের আসলে হবে না, তো আবার আগের মতো ভ্যালুয়েট করে বলেন লাই মানে কি? নিজে নিজে শোয়া। লাই মানে কি? নিচে নিচে শোয়া। হ্যাঁ। রাইস মানে কি? নিচে নিচে ওঠা। নিজে নিজে ওঠা। লাই মানে? নিচে নিচে শোয়া। আর সিট মানে? নিচে নিচে বসা। ভেরি গুড। রেস মানে? কোনো কিছুকে ওঠানো। ভেরি গুড। তার মানে লেই মানে? কোনো কিছুকে শোয়ানো, কোনো কিছুকে শোয়ানো। ভেরি গুড। আর সেট মানে? কোনো কিছুকে বসানো। বসানো। ভেরি গুড। তার মানে এটা হচ্ছে নিজে নিজে, আর এগুলো হচ্ছে কোনো কিছুকে। তার মানে রেইজ এর পরে একটা কোনো কিছু আছে, লে এর পরে একটা কোনো কিছু আছে, সেটের পরেও একটা কোনো কিছু আছে, আর এই কোনো কিছুটাকে আমি বলেছিলাম অবজেক্ট। তার মানে রেইজ, লে এবং সেট, এই তিনটার পরে অবশ্যই কি থাকবে? অবজেক্ট থাকবে। অবজেক্ট থাকবে। এবং আমরা শিখেছিলাম যেই ভার্বের পরে অবজেক্ট থাকে সেটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব। আর যে ভার্বের পরে অবজেক্ট থাকে না সেটা হচ্ছে ইনট্রানজিটিভ। ইনট্রানজিটিভ ভার্ব। এতটুকু কি বোঝা গেছে? তাহলে Yes, ইন এ নাটশেল আবার বলতেছি, রাইস মানে নিজে নিজে ওঠা, রেস মানে কোনো কিছুকে ওঠানো, লাই মানে নিজে নিজে শোয়া, লেই মানে কোনো কিছুকে শোয়ানো, সিট মানে নিজে নিজে বসা, সেট মানে কোনো কিছুকে বসানো। আশা করি এতটুকু হয়ে গেছে। এটা আমরা একটু পরে শিখবো। 4 নম্বর। দেখি আসেন আমরা ক্লাস প্র্যাকটিস করি। 8 নাম্বার, সলভ ইট। রেস্ট দ্য ফ্ল্যাগ। raised the flag. কোনো কিছু আছে না নাই? আছে স্যার। সেটা কি? The দ্য flag. ফ্ল্যাগ। Flag। তাহলে রেইজ এর পাস্ট ফর্ম হচ্ছে রেইজড। তারপর আচ্ছা, এখানে একটু দেখে নেন একটা জিনিস। রাইজ এর পাস্ট ফর্ম রোজ, রেইজ এর পাস্ট ফর্ম রেইজড, যেটা আমরা দেখলাম। লাই নিজে নিজে শোয়া, এটার আইএনজি ফর্ম হচ্ছে লাই ইন। আর লেই কোনো কিছুকে শোয়ানো, এটার আইএনজি ফর্ম হচ্ছে লেই ইন। এখানে এ আছে, এখানে এ নাই, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, এখন আমরা 7 নাম্বারটা করবো। তাহলে লেইং। laying দাদা। লেইং হওয়ার কারণটা কি? সিমেন্ট অবজেক্ট আছে। অবজেক্ট আছে। ভেরি গুড, কোনো কিছু আছে। হ্যাঁ। তারপর 6, হি ওয়াজ এক্সস্টেড, সে ক্লান্ত ছিল, টায়ার্ড ছিল। সো হি ডিসাইডেড, তাই সে চিন্তা করলো। বলেন কি চিন্তা করলো? লাই ডাউন। তাই হবে এখানে। হ্যাঁ, নিজে নিজে শুবে, তাই না? ভেরি গুড। তারপর 5, পেপার হ্যাঙ্গার হচ্ছে একজন ব্যক্তি। পেপার হ্যাঙ্গারটা ডিসাইড করছে, কি ডিসাইড করছে? রেস। raise হবে, রেস। রেস কেন হবে? দা কারণ পিকচার অবজেক্ট। একটা উনি উঠাইতে চাইছে আর কি, হ্যাঁ, কোনো কিছু আছে, পিকচার, তাই না? অবজেক্ট। অর্থাৎ অবজেক্ট আছে স্যার। আফটার দ্য হেভি রেইন, ভারী বর্ষণের পরে, দ্য ওয়াটার ইন দ্য লেক। আবার যাচ্ছি শুরুতে, একটু দেখেন। রাইজের পাস্ট ফর্ম হচ্ছে রোজ, রেইজের পাস্ট ফর্ম হচ্ছে রেইজড।
রোজ হবে স্যার। কনফিউশন আছে কারো? থাকলে বলেন, তাহলে আমি অন্যভাবে ব্যাখ্যা করব। এনিওয়ান যে বুঝতে কষ্ট হচ্ছে এটা? নাই, তার মানে পেরে গেছেন, আলহামদুলিল্লাহ। আর তাহলে একটু কষ্ট হচ্ছে, ওয়াটারটা দিয়ে তো লেকটা ভরছে না। আচ্ছা, আপনি আপনার বাসা কোথায় আপু? স্যার ঢাকা, ঢাকার কোন জায়গায়? রামপুরা। রামপুরা। ধরেন রামপুরাতে আজকে বৃষ্টি হয়েছে, আপনি গিয়ে কি রাস্তার মধ্যে পানি উঠাই দিবেন নাকি নিজে নিজে পানি উঠে যাবে? আমি উঠাবো না, কিন্তু হেভি রেনের কারণে নিজে নিজে হয়েছে উঠে না। যাবে, তাই তো? হ্যাঁ, নিজে নিজে উঠে যাবে। পানিটা তো নিজে নিজেই উঠবে, তাই না? কেউ তো হ্যাঁ, গিয়ে উঠাই দিবে না। না তো মানুষ, বৃষ্টি কোনো হয়েছে, মানুষ উঠাই দিবে না আর কি। মানুষ উঠাই দিবে না, তার মানে পানিটা নিজে নিজে উঠবে। আর রাইস মানে হচ্ছে কি নিজে নিজে ওঠা, তাই না? একটু আগে বলছিলাম। তো এটার রোজ। আনসার হচ্ছে রোজ। ক্লিয়ার? তারপর দ্য ডেলিভারি বয়। এবার এখানে একটা জিনিস আছে, দেখেন। এই লাই, এটার পাস্ট ফর্ম লেই, খেয়াল করবেন। আবার এখানে লেইটা প্রেজেন্ট ফর্ম, আবার তার পাস্ট ফর্ম হচ্ছে লেইড। তার মানে লে একবার পাস্ট, আবার একবার প্রেজেন্ট, আবার সেটারও একটা পাস্ট। লেই কখন পাস্ট? যখন সেটা নিজে নিজে শুবে। আর লেই কখন প্রেজেন্ট? যখন কোনো কিছুকে শোয়াবে। সেটার পাস্ট ফর্ম হচ্ছে লেইড। এই জিনিসটা একটু খুব ভালো করে দেখবেন, এই জায়গাটা একটু ক্রিটিক্যাল। এখন এই ক্রিটিক্যাল জিনিস দিয়ে আমি আপনাদেরকে এই 3 নাম্বারটা দিলাম। লেট হবে। আচ্ছা, চিন্তা করেন, আমি একটু আসতেছি, 1 মিনিট। ওকে, সরি। এখন বলেন কি ঘটনা ঘটছে এখানে, আনসার কি দিব, লেই নাকি লেট? লেট স্যার। লেট স্যার। লেট দিব। কেন? কারণ স্যার এখানে ডেলিভারি তো উঠাচ্ছে কিছু, বাট সাবজেক্ট হ্যাঁ, অবজেক্ট আছে এর এখানে পরে। এখানে অবজেক্ট আছে, ভেরি গুড ভেরি গুড, এতটুকু আমি বুঝছি। তাহলে লেই দিতে কি সমস্যা? লেই দিলে কি হবে? ভার্বের সাথে এস যুক্ত হইতো। এই তো ভেরি গুড, এখানে লেই দেয়া যাচ্ছে না, কারণটা হচ্ছে ডেলিভারি বয় হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে। জি স্যার। হুম। এরপরে হচ্ছে আমার কুকুর লাভস টু, কি হবে? নিজে নিজে বসবে নাকি কোনো কিছুকে বসাবে? সিট হবে নিজে সিট। নিজে। নিজে নিজে বসবে, সিট। যদি হ্যাঁ, যদি বলে যে আমার কুকুর একটা হাড্ডি রাখবে, তাহলে কি হবে? SAT।
হ্যাঁ, সেট দ্য হাড্ডি বোন, তাই না? ভেরি গুড। তার মানে এখানে হচ্ছে সিট। এরপর ইউ উইল সি অন দ্য ম্যাপ। এবার আরেকটা জিনিস শিখাই, লাইয়ের আরেকটা মিনিং আছে, অবস্থান করা বা অবস্থিত বোঝায়। কোনো কিছু কোনো জায়গায় সিচুয়েটেড মানে অবস্থিত বা অবস্থান, এই ধরনের ক্ষেত্রে আমরা লাই ব্যবহার করি। তাহলে দেখেন ইউ উইল সি অন দ্য ম্যাপ, ম্যাপের মধ্যে তুমি দেখবে যে কি পাবলিক অডিটোরিয়ামটা অবস্থিত কোথায়? নর্থ অফ দ্য লেকে, লেকের নর্থে অবস্থিত। তাহলে এখানে আমরা কি ব্যবহার করতে পারি? লাইস। লাইস। ভেরি গুড। এই হচ্ছে প্রবলেম ভার্ব। আর এখন আমরা যে জিনিসটা বাদ দিয়ে আসলাম এটা হচ্ছে এই লাই। এই লাই মানে হচ্ছে মিথ্যা কথা বলা। হ্যাঁ, সো লাই, লাইট, লাইট, লাইন, এই লাই মানে হচ্ছে মিথ্যা কথা বলা। তাহলে এখন আমরা অবস্থান কোনটার কথা বললেন? অবস্থান, যেটা দিয়ে ওইটাও অবস্থান লাই, বোঝাবে। অবস্থাও লাই। মানে বাক্যর উপর নির্ভর করবে আমার। হ্যাঁ হ্যাঁ, ওইটার আবার পাস্ট এরকম, পাস্ট পাস্ট পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপলও সেম, ঠিক আছে? তাহলে এই লাইয়ের দুইটা মিনিং আমরা পাচ্ছি, একটা হচ্ছে মিথ্যা কথা বলা আর একটা হচ্ছে অবস্থান বা অবস্থিত হওয়া, ঠিক আছে? কনফিউশন? ওকে, এখন আমরা চলে যাব হচ্ছে আরেকটা টপিকে। টপিকে যাওয়ার আগে আপনাদেরকে একটু জিনিস জিজ্ঞাসা করি, ছোটবেলা থেকে আমরা যেগুলো পড়ছি ওদের জিজ্ঞেস করব। এটার মানে কি? স্যার এটা অ্যাঙ্গেল বোঝাচ্ছে। হ্যাঁ, মানে এখানে কি লেখা আছে? 50 ডিগ্রি। 50 ডিগ্রি। এখানে কি লেখা আছে? অ্যাঙ্গেল 50 ডিগ্রি। অ্যাঙ্গেল 50 ডিগ্রি। আচ্ছা, এই যে আমরা ক্লাস 9 10 পর্যন্ত ম্যাথ করে আসছি, আমরা এভাবে করে লিখতাম না? নাকি লিখতাম না? না লিখলেও বলেন, লিখলেও বলেন। স্যার লিখতাম তো, এই যে নিচেরটা জ্যামিতিতে লিখতাম, পরিমিতি। হ্যাঁ, 50 ডিগ্রি কোণ, তাই না? জি স্যার। এই যে সাইনটা, এই সাইনটার মানে কি? অ্যাঙ্গেল সাইন। অ্যাঙ্গেল মানে কি? ডিগ্রি, তাই তো? না স্যার, অ্যাঙ্গেল মানে তো কোণ বোঝায়। স্যার ওই কোনটা এটাই, কোনটা সাইন, নিচেরটা না উপরেরটা? উপরের সাইনটা স্যার ওটা ডিগ্রি। ডিগ্রি। ডিগ্রি বোঝায়। আর এটার পাশে কি? ডিগ্রি। আচ্ছা, তাহলে এটাকে আমরা বলবো 50 ডিগ্রি ডিগ্রি, তাই না? জি স্যার। স্যার ওভাবে তো কখনো বলিনি। আচ্ছা, আর এই যে সাইনটা এটাকে কি বলে? অ্যাঙ্গেল। জি স্যার, অ্যাঙ্গেল 50 কোনো ডিগ্রি। একটা ইউজ করি। আচ্ছা, যে কোনো একটা ইউজ করি। তার মানে হয় আমরা ইউজ করব 50-র সাথে এই চিহ্নটা ইউজ সিম্বল। করব, অথবা লেখাটা ইউজ করব, তাই না? জি স্যার। যাক, তার মানে আমি কিছু ব্রিলিয়ান্ট স্টুডেন্ট পেলাম যারা আসলে দুইটা ইউজ করতো না, একটা ইউজ করতো। আমরা আসলে ছোটবেলায় লিখতাম আর কি 50 ডিগ্রি কোণ, এভাবে লিখতাম আর কি। হ্যাঁ, তখন ডিগ্রি 50 ডিগ্রি কোণ লেখার সময় লিখতাম 50-র সাথে ডিগ্রি সাইন দিয়ে আবার বাংলায়ও লিখে দিতাম 50 ডিগ্রি ডিগ্রি। আচ্ছা, এক জিনিস তাহলে তখন দুইবার লেখা হতো আর কি। যাই হোক, কোনো সমস্যা নাই। এখন আসেন, একটা জিনিস আমি যদি এখন বলি সবাইকে, সবাই লাইন ধরে ভুল করছেন। সেটা হচ্ছে, ধরেন আপনি পরীক্ষায় অঙ্ক করতেছেন, লিখলেন 5 নং প্রশ্নের উত্তর, এরপর একটা এরকম দাগ দিলেন, লিখেন না? জি স্যার। আচ্ছা, এরপর স্যার অঙ্ক আমি একটু টঙ্ক ঢেউ ঢেউ দেই। তাই তো, ঢেউ ঢেউ আর কি আর কি, আমি তো ঢেউ ঢেউ দিতে পারতেছি না, ডাক ঢেউ ঢেউ। মানে এরকম আমরা লিখি কিনা 5 নং প্রশ্নের উত্তর, 4 নং প্রশ্নের উত্তর লিখি নাকি লিখি না সেটা বলেন আগে। জি স্যার স্যার। এভাবে তো এখনো লিখি। এখনো লিখেন? আচ্ছা, সমস্যা নেই। এরপরে আপনারা করলেন, করার পরে সবকিছু করে টোরে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়ালস টু সামথিং এসে এসে a সমান বাইর হইলো 5। এরপর কি লিখেন? উত্তর বা আনসার 5 লিখেন নাকি লিখেন না? এটাও বলেন। জি স্যার, এভাবেও লিখি। আচ্ছা, তো উত্তর যদি 5 হয় তাহলে এটা কি জিনিস? রিডান্ডেন্সি। হু হু
উপরে লিখলেন 5 আসলে নম্বর স্যারের প্রশ্নের অ্যান্সার না উত্তর। দিলে অনেক সময় কি তার মানে করতে আপনি হয় যা একটু যা মনে করে করতে আসছেন এই পুরা জিনিসটাই হচ্ছে 5 নম্বর প্রশ্নের উত্তর। তাহলে আবার উত্তর 5 কি জিনিস? চিন্তা করছেন কখনো বিষয়টা? স্যার চিন্তা করি নাই কোনোদিন তা না স্যার, কিন্তু ওই যে মনে করেন যদি অঙ্ক স্যার ওখানে কি 5 তাহলে নং লেখা উচিত ছিল যে 5 নং 5 প্রশ্নের নং উত্তর প্রশ্নের লিখি? উত্তর লিখে একটা অঙ্ক না, করলাম, অঙ্ক ওখানে সলিউশন লেখা করে যদি অ্যান্সার উচিত না ছিল লিখে যে তাহলে নাম্বার কাটতো। 5 নং প্রশ্নের ব্যাখ্যা বা সমাধান, এ ধরনের কিছু একটা লেখা উচিত ছিল। ব্যাখ্যা লিখলে সুন্দর হয় আর কি, এক্সপ্লেনেশন অফ নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 এরকম লেখা উচিত ছিল। আরো মজার বিষয় হচ্ছে আমরা ক্লাস 9-10 পর্যন্ত যেগুলো করে আসছি 5 নং প্রশ্নের উত্তর লিখলাম, এই উত্তর 5 এটা যদি না লিখি স্যার আবার 1 নাম্বার কাটতো, মনে পড়ে? স্যার এই জন্যই লেখা হইতো আসলে তো এই যে এক জিনিস দুইবার করা, স্যার গাইড বইতেও এরকম থাকতো উত্তর লেখা। না স্বাভাবিক। এখন এই ছোটবেলা থেকে যে এক জিনিস আমরা দুইবার করে আসছি, এটা কি আসলে বাহুল্য দোষে দুষ্ট না? এই বাহুল্য দোষটাকে বলা হয় রিডান্ডেন্সি, মানে অতিরিক্ত, যেটার আসলে কোনো দরকারই নেই। তো ইংলিশে এটাকে আবার ফলো করা হয়, বাংলায় ফলো না করা হলো। সো এই কারণে ইংলিশে একটা টপিক নিয়ে আসছে, সেই টপিকের নাম হচ্ছে রিডান্ডেন্সি। তুই বাবা দুইবার একই জিনিস লেখার দরকার নেই। যেমন এই ক্লিস্টোফেল থেকে এটা সরাসরি তুলে দেওয়া, অ্যাডভান্সের বাংলা অর্থ হচ্ছে সামনে অগ্রসর হওয়া, তাই না? জি স্যার। তাহলে ফরওয়ার্ড মানে হচ্ছে সামনে অগ্রসর হওয়া। তাহলে অ্যাডভান্স ফরওয়ার্ড কথাটা কি লিখার দরকার আছে? কোনো দরকার নেই, হয় অ্যাডভান্স লিখবো নয় ফরওয়ার্ড লিখবো, দ্যাটস ইট। ঠিক সেম ভাবে প্রসিড ফরওয়ার্ড, প্রগ্রেস ফরওয়ার্ড। আরেকটা আমরা কমন মিস্টেক করি, সেটা হচ্ছে রিটার্ন ব্যাক, হি রিটার্ন ব্যাক। আরে রিটার্ন মারি তো ফেরত আসে, আবার ব্যাক লেখার দরকার কি? আরেকটা হচ্ছে সাফিসিয়েন্ট এনাফ, কমন মিস্টেক। আরো কিছু কমন মিস্টেক আছে। দে কম্পিট টুগেদার, এই কথাটা ভালো করে বুঝবেন। দে কম্পিট টুগেদার, তারা একসাথে কি করছে? প্রতিযোগিতা করছে। ভাই প্রতিযোগিতা করতে হইলে কাউকে না কাউকে লাগবে। আপনি নিজে কি প্রতিযোগিতা করার সুযোগ আছে একা একা নিজের সাথে? তাহলে কি এটা কি এরকম হয় যে দে কম্পিট বিটুইন দেমসেলফ? এবার একটা সুন্দর কথা বলছেন, দে কম্পিট বিটুইন দেমসেলফ। হ্যাঁ, তার মানে এখানে বোঝাচ্ছে তারা দুইজন প্রতিযোগিতা করেছে। এখন দেমসেলফ কথাটা লিখলেই আমার যথেষ্ট, কিন্তু আপনি যখন বিটুইনটা আনতেছেন তার মানে বোঝা যাচ্ছে দুইজনের মধ্যে প্রতিযোগিতা হয়েছে। আপনি যদি অ্যামাং আনতেন তার মানে এটা মনে হতো যে দুইয়ের অধিকের মধ্যে প্রতিযোগিতা হয়েছে। কিন্তু কম্পিট টুগেদার মানে একে অন্যের সাথে। ভাই কম্পিট কথাটা কখন আসছে? যখন আমি আরেকজনের সাথে কি মোকাবেলা করব। তাহলে টুগেদার শব্দটা আসলে এখানে যাচ্ছে না। বিটুইন লিখতে পারেন, অ্যামাং লিখতে পারেন, সেটা ঠিক আছে, কিন্তু টুগেদার মানে টুগেদারের বাংলা অর্থ হচ্ছে কি? একসাথে, একে অন্যের সাথে, একসাথে। তার মানে কম্পিট মানেই তো প্রতিযোগিতা করা কারো না কারোর সাথে। সেই ক্ষেত্রে টুগেদার শব্দটা কি এখানে যায়? না স্যার, যায় না। এটাই। আরো আছে সেম আইডেন্টিক্যাল, কারো যমজ বাচ্চা হইলে আমরা বলি সেম আইডেন্টিক্যাল। টু টুইনস, আরে টুইনস মানেই তো দুইটা, আবার টু টুইনস কি চারটা? স্যার যখন 4টা বোঝাবে তখন কি 2 টুইন্স বলতে পারবো? হ্যাঁ, তখন টু টুইনস বলতে পারবেন, সেটা আলাদা স্যার বিষয়। সেম আইডেন্টিক্যালটা বুঝলাম না। আইডেন্টিক্যাল মানে কি? আপনার মাথা শুরু থেকে পায়ের নখ পর্যন্ত কোন জিনিসের যদি সেম হয় সেটাই হচ্ছে আইডেন্টিক্যাল, তাই তো? বা সেম, তাই তো? ধরেন আপনি একটা শাড়ি কিনছেন, আপনার বান্ধবী একটা শাড়ি কিনছেন, দুইটা শাড়ি যখন একই হয়ে যাবে তখন কি বলবেন? তোর শাড়ি আর আমার শাড়ি সেম নাকি? বলবেন না? হ্যাঁ বলুন, ম্যাচিং। এই সেম কথাটার অর্থ যেটা, আইডেন্টিক্যাল কথাটার অর্থ সেটা। তোর শাড়ি আর আমার শাড়ি হচ্ছে আইডেন্টিক্যাল, মানে হুবহু সেম, একই। তাহলে সেম আইডেন্টিক্যাল আর ইউজ করার দরকার নেই, হয় সেম ইউজ করেন নয় আইডেন্টিক্যাল ইউজ করেন, বুঝা গেছে? জি স্যার। তারপর আরেকটা তো আছে নিউ ইনোভেশন। ইনোভেশন মানেই তো নতুন কিছু বাইর করা, তাহলে নিউ আর কথাটা লাগানোর দরকার কি?
আর আমাদের তো কমন মিস্টেক, স্যার প্লিজ রিপিট এগেইন। আচ্ছা, তো আমরা এই ধরনের জিনিসগুলো লিখা থেকে বিরত থাকতে হবে, আদারওয়াইজ নাম্বার কমে যাবে। স্যার কিছু মনে না করলে একটা কোশ্চেন করবো। করেন না স্যার, স্যার মনে আপনার করুন। হোম টাউন কি চিটাগাং এর ওদিকে স্যার? আমার তো চিটাং আমার টোনে বোঝা যায় না। স্যার আমার আমার এক প্রফেসর আছে স্যারের স্যার ওরকম আপনার মানে আপনার টোনে কিছুটা মিল আছে স্যারের সাথে। আচ্ছা আচ্ছা। চিটাং এর মানে মানুষজনের টোনটা এরকম হয়ে যাওয়ার কারণ হচ্ছে চিড়িঙ্গা ভাষায় বেশিরভাগ কথা বলে তো, তো ওই টোন থেকে বেরিয়ে আসতে পারে না। সে আমাদের ওই প্রফেসরের মানে মেজাজও আপনার সাথে অনেক মানে আইডেন্টিক্যাল ছিল স্যার। হুম, যেমন আপনি একজন ব্রিটিশের কাছে গেলে সে বলবে প্লিজ কাম, ওপেন দ্য গেট, আর আমরা বলবো ওপেন দ্য গেট প্লিজ কাম। বিষয়টা হচ্ছে এরকম, মানে অভ্যাস অভ্যাস। ওই যে স্যার হচ্ছে কি আমাদের প্রফেসর আমাদের কান্ট্রি ট্যুরের কোঅর্ডিনেটর ছিলেন। স্যার আমরা যখন কক্সবাজারে যাই স্যার এরকম মানে কক্সবাজারে একটা রেস্টুরেন্টে এরকম খাবারের জন্য ইয়ে করলো। স্যার কথা বললো রেস্টুরেন্টে এসে সাথে, তারা কি বললো আমরা আসলে যারা ছিলাম আমরা কিছু বুঝি নাই। ঠিক আছে স্যার নিজেরা নিজেরা কথা বলে স্যার বলে আপনারা বসেন তাহলে এবার এখানে এখানে বসেন তাহলে আপনারা। আর কি বলছে আমরা জানি না, আমরা শুধু পাশে ছিলাম, আমরা দেখছি স্যার স্যার নেগোসিয়েট করছে এখানে। আমরা আর ভিতরে কিছু বুঝি নাই আমরা। না মানে এটা স্বাভাবিক। মানে বোঝা স্বাভাবিক। যায় না স্যার, মানে স্যার স্যার তো লেকচার দিত মানে আপনারা কি যেন বলেন তো চাটগাইয়া ভাষা না কি বলেন যেন, আমি সঠিক মনে করতে হ্যাঁ, পারছি না। ওই চাটগাইয়া ভাষা বলেন আপনারা। তো ওই ওই ফার্স্ট স্যারের মুখে আমরা চাটগাইয়া ভাষা শুনছি। কিন্তু ওনার কথার সাথে আপনার কথার টোনের মিল আছে অনেক। স্বাভাবিক, এটা মোটামুটি সবারই মিল থাকে। ঢাকায় গেলে মোটামুটি সবাই প্রশ্ন করে। বাই দ্য ওয়ে, আমাদের দুইটা টপিক শেষ। একটা হচ্ছে আমাদের আহ আমাদের চিরঙ্গে এই কালকে থেকে ইলেকট্রিসিটি প্রবলেম করতেছে, অন্যদের করতেছে কিনা, নাকি আমাদের চিরঙ্গে সমস্যা? ইলেকট্রিসিটি হ্যাঁ। স্যার জি আমার স্যার, পুরোটাও প্রচুর এদিকেও সমস্যা প্রবলেম হচ্ছে স্যার। করতেছে। ও তাহলে ন্যাশনাল ইস্যু আর কি, এটা আমি মনে হচ্ছে শুধু চিরা প্রবলেম করতেছে। আমার তো ল্যাপটপে চার্জও ছিল না, আমি হচ্ছে ক্লাস নিতে পারবো না শেষ পর্যন্ত, দেখি একটু আগে আসছে। আল্লাহ বাঁচাইছে। আর আদানি মনে হয় স্যার ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়েছে। ও আচ্ছা, আল্লাহ জানে সামনে কি কি বন্ধ হয়। এখন আমরা শিখবো হচ্ছে উড রাদার প্রেফার, উড রাদার দ্যাট। উড রাদার, উড রাদার মানে হচ্ছে কোনো কিছু পছন্দ করা বা অগ্রাধিকার দেওয়া। যেমন প্রেফার, প্রেফার মানে আমরা কি বুঝি, কোনো কিছু পছন্দ করা বা অগ্রাধিকার দেওয়া। ঠিক সেম ভাবে উড রাদার, এটা মানে হচ্ছে কোনো কিছু পছন্দ করা বা অগ্রাধিকার দেওয়া। তো উড রাদারের সাথে প্রেফারের অর্থগত মিল থাকলেও এটার গ্রামারটা না খুব কঠিন। সো উড রাদারের গ্রামারটা এত ডিফিকাল্ট যে আমরা আসলে হযবরল করে ফেলি। নরমালি এটাকে পরীক্ষায় আসতেও দেখা যায় না, যেহেতু এটা বেশি কঠিন। আহ, তো মোটামুটি টিচারদেরই ঘাম ছুটে যায় এটা বোঝাতে গেলে আর কি। সো ফার্স্টে আমি কিছু কথা বলি। উড রাদারের টোটাল 5টা রুল আছে। এই একটা রুল, দুইটা রুল, তিনটা রুল, চারটা রুল, 5টা রুল। এই 5টা রুলের মধ্যে 3 নাম্বার যেটা আছে প্রেজেন্ট সাবজাংটিভ, এটা আমরা শিখবো না, শিখার কোনো দরকারও নাই। বাকি 4টা, এই 1, 2, 3, 4, এই 4টা হচ্ছে আমরা শিখবো। তো আমি আমার মতো করে শিখাবো, যেহেতু প্রত্যেকবারই আমি আমার মতো করে শিখাই। তার আগে আমরা একটু রুল চার্টটা একটু পড়ার চেষ্টা করি, জাস্ট পড়বো আর কিছু না। এই দুইটা একটু পড়েন আগে।
পড়া হয়েছে? জি স্যার। ওকে, দেন আমরা পড়বো হচ্ছে এই দুইটা। স্যার এই যে প্রেজেন্ট কন্ট্রারি, পাস্ট কন্ট্রারি, এই এই কন্ট্রারি জিনিসটার সাথে আমি পরিচিত না স্যার। কন্ট্রারি জিনিসটার সাথে স্যার আমি এরকম ফ্রেজ এই প্রথম দেখলাম স্যার। আমি এই জিনিসটা হয়তো বা এর আগে এরকম দেখি নাই, আমার মিস করে গেছে কোনোভাবে। আচ্ছা, ওকে, বুঝছেন না রুল? এবার আসেন আমি আমার মতো করে পড়াবো। এই 4টা সেন্টেন্স এবার আপনারা পড়েন। পড়া হয়েছে? জি স্যার। আচ্ছা, এই 4টা সেন্টেন্সে দেখেন এতটুক পর্যন্ত মনে হয় সেম, তাই না? জি স্যার। এইবার আপনাদের পরীক্ষা শুরু হচ্ছে। আমি শুরুতেই বলেছিলাম কিন্তু উড্রাদার খুব কঠিন, টিচারদেরও খুব কষ্ট হয়। সো আমার আমার কষ্ট হবে কিনা জানি না, আপনাদের খুব কষ্ট হবে। তো প্রত্যেকটা জায়গা খুব মনোযোগ সহকারে শুনবেন। এই যে সেন্টেন্সটা, এটার বাংলা অর্থ কি এবং এটা কোন টেন্সকে প্রকাশ করছে? ফার্স্ট টেন্স। ইনফিনিট টেন্স। আর এটার বাংলা অর্থ কি? স্যার মঙ্গলবারের তুলনায় সোমবারে যাওয়াটাই ভালো মনে করেছিলাম। উই ওয়েন্ট অন মানডে দেন অন টিউসডে। মঙ্গলবারে না গিয়ে সোমবারে যাওয়াটাই, ভালো ছিল। আচ্ছা, হ্যাঁ স্যার, প্রেফারেবল ছিল। হুম,
পরেরটা Past perfect. হুম তাহলে এটা বাংলা তো কি? স্যার এখানে কি অর্থটা এরকম যে আমরা মঙ্গলবারে না গিয়ে সোমবারে গিয়ে ভালো করেছিলাম? তাহলে উপরেরটা স্যার গুলাই ফেলতেছি। ভেরি গুড। গোলানোটা অস্বাভাবিক না, কারণ আমি শুরুতেই বলেছি এটা খুব ডিফিকাল্ট একটা টপিক। বাই দ্য ওয়ে, যে দুইটা হলুদ করেছি এবং যে দুইটা সবুজ করেছি এই দুটোটা কি সেম কিনা দেখেন। হ্যাঁ স্যার, শুধু সাবজেক্টটা চেঞ্জ। সাবজেক্টটা চেঞ্জ। এবার আমি বলছি, মনোযোগ সহকারে শুনুন। দুই সবুজ পাস্ট ইনডিফিনিট, তাই না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। হুম জি স্যার, তাই মনে হচ্ছে। হ্যাঁ, এই দুই পাস্ট ইনডিফিনিট প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স কে প্রকাশ করে। কোন টেন্স? প্রেজেন্ট অথবা future। প্রেজেন্ট অথবা ফিউচার। আর এই দুই পাস্ট পারফেক্ট পাস্ট টেন্স কে প্রকাশ করে। প্রথম কথা হচ্ছে, কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার হলুদ দুটো বুঝলাম, না হয় পাস্ট প্রকাশ করতেছে, কিন্তু স্যার আহ, বাকি দুটো কিভাবে প্রেজেন্ট বা ফিউচার প্রকাশ করতেছে? কন্ডিশনালে ক্লাস করছি আমরা। জি স্যার। স্যার সেকেন্ড কন্ডিশন কোন টেন্স কে প্রকাশ করে বলছিলাম? পাস্ট টেন্স। Past. হইছে, আপনারা তো ভালো হয়ে সেকেন্ড কন্ডিশন ফার্স্ট টেন্স কে ছিল। জি স্যার। যারা আছেন কারো কি মনে নাই সেকেন্ড কন্ডিশন কোন টেন্স কে প্রকাশ করে? স্যার আমি নেটওয়ার্কের কারণে শুনতে পাচ্ছি না। কন্ডিশনের ব্যাপারে কি কথা বলছি সেকেন্ড বলছেন? কন্ডিশনাল সেন্টেন্সে সেকেন্ড কন্ডিশন কোন কোন টেন্স কে প্রকাশ করে? হ্যালো পাস্ট ইনডিফিনিট। স্যার, প্রেজেন্ট প্রেজেন্ট অথবা ফিউচার। প্রেজেন্ট অথবা ফিউচার। ভেরি গুড। এখন পড়ানোর পরে আপনাদের মনে নাই কেন বিষয়টা তো আমি জানি না। সেকেন্ড কন্ডিশন যে প্রেজেন্ট অথবা ফিউচার কে প্রকাশ করে, এটা কি মাথায় রাখতে পারতেছেন না পারতেছেন না? হাই হাই। কিন্তু মনে রাখতেছি সত্য বা মিথ্যার ওই যে ঘটনাগুলো বলছিলেন না, ওইটা দিয়ে মনে রাখার চেষ্টা করতেছি। হ্যাঁ, প্রেজেন্ট অথবা ফিউচারের আনরিয়েল ঘটনা প্রকাশ করা হচ্ছে সেকেন্ড কন্ডিশন। বাইরে ওইটা যদি মনে থাকতো এটা নিয়ে প্রশ্নই উঠতো না। এখন কি আমি আপনাদেরকে কন্ডিশনাল ক্লাসে করে এসে আগামী ক্লাসে এটা পড়ার সুযোগ দিব, নাকি আপনারা এখন আমি বলে যাব আপনারাই ট্রাই করেন, বলেন যেটা বলবেন। আপনাদেরকে আগামী ক্লাসে কন্ডিশনাল পড়ে এসে পড়ার সুযোগ করাবো নাকি এখনই পড়াবো? কেউ কোনো কথাই বলে না।
মানে আপনারা কি কন্ডিশনালে ক্লাসটা করে আসবেন তারপর পড়াবো আগামী ক্লাসে, নাকি এখন পড়ে ফেলবো সেটা বলতেছি। স্যার এখনই এই করে দাও। ওকে, তাহলে দুই ইনডেফিনিট হচ্ছে আমার প্রেজেন্ট বা ফিউচার টেন্সকে প্রকাশ করবে, আর দুই পারফেক্ট হচ্ছে পাস্ট টেন্সকে প্রকাশ করবে। এখন আসেন, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট, তার মানে কোন টেন্সকে প্রকাশ করছে? প্রেজেন্ট অথবা ফিউচার। প্রেজেন্ট অথবা ফিউচার। তাহলে এখানে যে সোমবার বা মঙ্গলবারের কথা বলা আছে, এগুলা কি চলে গেছে সোমবার মঙ্গলবার, নাকি আপকামিং সোমবার বা মঙ্গলবার? আপকামিং। আপকামিং। তাহলে এই পুরো সেন্টেন্সের অর্থ হচ্ছে আমাদের মনে হয় আমরা আগামী মঙ্গলবার না গিয়ে সোমবার গেলে ভালো হবে। আমি আবারও বলতেছি, আমাদের মনে হয় আমরা আগামী মঙ্গলবার না গিয়ে সোমবার গেলে ভালো হবে। আগামী কথাটা আমি কেন যুক্ত করতেছি, কারণ এই যে ওয়েন্ট আছে, এই ওয়েন্ট যে প্রেজেন্ট বা ফিউচার টেন্সকে ইন্ডিকেট করছে, এটা আপনাদেরকে বোঝানোর জন্য। আমাদের মনে হয় আমরা মঙ্গলবার না গিয়ে সোমবার গেলে ভালো হবে। এই মঙ্গলবার বা সোমবার হচ্ছে আপকামিং। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এই সামনে যে সোমবার এবং মঙ্গলবার আসবে সেটা। আমি বলতেছি এখন আমাদের মনে হচ্ছে আমরা মঙ্গলবার ক্লাস না করে সোমবার ক্লাস করলে ভালো হবে আগামী। এতটুকু কি বোঝা গেছে? জি স্যার। 3 নাম্বারটা, এটাও পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, তার মানে এটাও কোন টেন্স? প্রেজেন্ট অথবা প্রেজেন্ট বা প্রেজেন্ট ফিউচার। অথবা ফিউচার। এটার অর্থ কি হবে তাহলে বলেন? আমাদের মনে হচ্ছে তার মঙ্গলবারের অপেক্ষা সোমবার গেলে ভালো। আমাদের মনে হয় সে আগামী মঙ্গলবার না গিয়ে সোমবার গেলে ভালো হবে। ওকে, ওকে। এই লেও না। এখন প্রথম সেন্টেন্সে দেখেন, আমাদের মনে হয় আমরা আগামী মঙ্গলবার না গিয়ে সোমবার গেলে ভালো হবে। আর 3 নম্বরে হচ্ছে আমাদের মনে হয় সে আগামী মঙ্গলবার না গিয়ে সোমবারে গেলে ভালো হবে। প্রথম সেন্টেন্সে আমরা কোনো কিছু পছন্দ করতেছি আমাদের নিজেদের জন্য। আমাদের মনে হয় আমরা, ভালো করে খেয়াল করেন, আমাদের মনে হয় আমরা কোনো কিছু পছন্দ করতেছি আমাদের নিজেদের জন্য। আর 3 নম্বরে হচ্ছে আমাদের মনে হয় সে, আমরা কোনো কিছু পছন্দ করতেছি তার জন্য। তাহলে প্রথম সেন্টেন্সের সাবজেক্ট দুইটা সেম, দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট দুইটা ডিফারেন্ট, তাই না? জি স্যার। জি এর স্যার। বাইরে আর কোনো পার্থক্য আছে? না স্যার। না স্যার। হ্যাঁ, ভেরি গুড। এবার আসেন, দুই নম্বর সেন্টেন্স পাস্ট পারফেক্ট আছে, তার মানে এটা কোন টেন্সকে প্রকাশ করছে? পাস্ট টেন্সে। পাস্ট টেন্সকে। পাস্ট টেন্সকে। তাহলে এই মঙ্গলবার আর সোমবার কোনগুলো, আপকামিং নাকি চলে গেছে যে ওইটা? চলে গেছে। তো চলে গেছে ওইটা। তাহলে এটা বাংলা অর্থ হচ্ছে আমাদের মনে হয় আমরা যদি মঙ্গলবার না গিয়ে সোমবারে যেতাম তাহলে আমরা ভালো করতাম, বিরিয়ানি প্যাকেট খাইতে পারতাম। বোঝা গেছে এটা? জি জি স্যার। স্যার, বুঝতে পারছি। আর এটার বাংলা কি হবে তাহলে? চার নম্বরটার বাংলা কি হবে?
আমাদের মনে হচ্ছে সে মঙ্গলবার না গিয়ে সোমবারে গেলে ভালো হতো। গেলে ভালো হতো। ভেরি গুড। সো 2 আর 4 সাবজেক্ট ছাড়া কি আর কোনো পার্থক্য আছে এখানে? আমাদের মনে হয় আমরা, আর আমাদের মনে হয় সে, এর বাইরে কি আর কোনো পার্থক্য আছে? না স্যার। ভালো করে খেয়াল করেন 4টা এক্সাম্পল। প্রথম দুইটা আর শেষের দুইটার মধ্যে একটা বিশাল পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে প্রথম দুইটায় এই সেন্টেন্স এবং এই সেন্টেন্সের সাবজেক্ট সেম, তারপরে দুইটায় এই সেন্টেন্স আর এই সেন্টেন্সের সাবজেক্ট ডিফারেন্ট। এতটুকু কি আপনারা পরিলক্ষিত করেছেন? জি স্যার। আচ্ছা, এবার আসেন। সাবজেক্ট যদি সেম হয়, আই রিপিট, সাবজেক্ট যদি সেম হয় তখন দ্যাট এবং সাবজেক্ট, পরের সাবজেক্ট, এই দুইটা সেন্টেন্সে আর লিখতে হয় না। ওকে? স্যার আবার একটু বলবেন? সাবজেক্ট যদি সেম হয় তাহলে দ্যাট এবং সাবজেক্ট এটা আর লিখতে হয় না। এই যে দেখেন উই এবং উই, এই দুটোটা সাবজেক্ট সেম না? জি স্যার। কিন্তু 3 নাম্বার আর 4 নাম্বারে দেখেন উই এবং হি, সাবজেক্ট কি সেম না ডিফারেন্ট? ডিফারেন্ট। ডিফারেন্ট। তাহলে সাবজেক্ট যদি সেম হয় তখন এই দ্যাট এবং সাবজেক্ট এটা আর লিখতে হয় না। এই স্টেপটা কি বোঝা গেছে? জি স্যার। তাহলে এই দুইটা বাদ। ওকে? ওকে কি না? জি স্যার। কেউ তো ওকেও বলে না, নট ওকেও বলে না। ওকে স্যার। আচ্ছা, এখন দেখেন উড রাদারের পরে যদি সরাসরি ভার্ব চলে আসে, আই রিপিট, উড রাদারের পরে যদি সরাসরি ভার্ব চলে আসে, একটা জিনিস মনে রাখবেন, উড রাদার হচ্ছে মোডালস এর কাজ করে কিন্তু। সো উড রাদারের পরে যদি সরাসরি ভার্ব চলে আসে তাহলে কি এখানে ওয়েন্ট হবে নাকি গো হবে? গো হবে। গো হবে। তাহলে ওয়েন্টটা চেঞ্জ হয়ে গো হয়ে গেছে। ঠিক সেম ভাবে এখানে হ্যাডটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? গো হবে। হ্যাভ। তাহলে ওয়েন্টটা বাদ দিলাম, হ্যাডটা বাদ দিলাম। এখন দেখেন এটা পড়েন, উই উড রাদার গো, এতটুক পড়েন ভালো করে আবার। উই উড রাদার গো। রুল নাম্বার 1 পড়েন, কি লেখা আছে? সাবজেক্ট মিলছে? জি স্যার। এরপর আসেন, উই উড রাদার হ্যাভ গান। মিলছে? জি স্যার মিলছে। তারপর আসেন, উই উড রাদার দ্যাট হি ওয়েন্ট।
দেখেন মিলছে কিনা। ওকে, ওকে স্যার। এরপরে উই উড রাদার দ্যাট হি হ্যাড গান। দেখেন তো এই চারটা রুল এভাবেই হয়। আমি কি উড রাদারের জিনিসটা মোটামুটি বুঝাইতে পারছি কিনা আমি জানি না, মোস্ট টাফেস্ট একটা গ্রামার। চারটা রুল মুখস্থ করার চেয়ে এভাবে মনে রাখাটা অনেক ইজি আমার মনে হয়, সো ইউ ক্যান ট্রাই ইট। ঠিক আছে, আজকের মতো আল্লাহ হাফেজ। তবে আগামীকাল আপনাদেরকে আরেকটা জিনিস শিখাবো, যদি আপনারা এই উড রাদারটা মানে শিখতে পারেন আমাকে জানাবেন যে উড রাদারটা আমরা বুঝতে পারছি আগামীকাল, তাহলে আপনাদেরকে উড রাদার এবং প্রেফারের একটা তুলনামূলক গ্রামার শিখাবো, তুলনামূলক গ্রামার আমাকে জানাবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।